আলহামদুলিল্লাহ। সেদিন মরুভূমির মধ্যে প্লেনটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়। যীশু খ্রিস্টেরও জন্মের 200 বছর আগের প্রায় 3000 বছর পুরনো একটা কফিন পাওয়া যায়। 8 বছর ধরে একটা মেয়ে গায়েব ছিল। একদিন এক ডাইনি নিজের মন্ত্রের দ্বারা ধুলোর ঝড় তৈরি করে গোটা গ্রামে এবং ওই মেয়েটাকে চুরি করে নিয়ে চলে যায় এক বিচিত্র কারণে। আর তারপর থেকে এমন এমন কিছু ঘটতে শুরু করে, এমন এমন সব টুইস্ট আসে কাহিনীতে, মাথায় ঘুরিয়ে দেবে। 2026 সালের মাত্র 2 মাস আগে রিলিজ হওয়া সবথেকে আলোচিত হরর মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি লি ক্রনিন্স দ্য মামি। মুভি শুরু হয়। 4 জনের একটা ইজিপশিয়ান পরিবারকে দেখানো হয়। মা, বাবা, 2 ছেলে আর 1 মেয়ে। তারা গাড়ি করে বাড়ি ফিরছিল। দূর থেকে একটা বাড়ি দেখা যায়। চারপাশে ঘন জঙ্গল, মরুভূমি। যতদূর অব্দি চোখ যায় আর কোনো বাড়ি নেই। দরজা খোলার আওয়াজ। পরিবারটা ঘরে ঢোকে। মেয়েটা পাখির খাবারের প্যাকেটটা নিয়ে তাদের পোষা পাখিটার খাঁচার সামনে যায়। খাঁচা দেখে তার চোখ মুখে ভয়ের ছাপ। চিৎকার করে মাকে ডাকে। তার মা খাঁচার কাছে এসে দেখে পাখিটা শেষ নিঃশ্বাস নিচ্ছে। তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, মা, আমার পাখিটাকে বাঁচাও। পুরো পরিবারের চোখে পাখিটাকে ওরকম অবস্থায় দেখে কেমন যেন একটা ভয়। মহিলা এবং তার স্বামী একে অপরের দিকে তাকায়। তারা বুঝতে পেরেছে পাখিটা সাধারণভাবে মারা যায়নি এবং দেখা যায় অদ্ভুতভাবেই ওই মহিলা পাখিটাকে হাত দিয়ে চেপে নিজেই মেরে ফেলে। এরপর ওই মহিলা এবং তার স্বামী দরজা খুলে আন্ডারগ্রাউন্ডে যায়। তারা সেখানে ঢোকার পর প্রথমে কিছুই দেখা যায় না। চারপাশে অন্ধকার এবং রুমটার মাঝখানে দেখা যায় একটা পুরনো কফিনের দিকে তারা তাকিয়ে আছে। বোঝা যায় এটা কোনো সাধারণ কফিন নয়। তার উপরে খোদাই করা পুরনো চিহ্ন দেখে মনে হয় এটা কোনো শুভ জিনিসও নয়। লোকটা বলে, আমরা কি করে জানবো যে সেই সময়টা চলে এসেছে? মহিলাটা বলে, একবার খুলে দেখলেই বোঝা যাবে। পুরনো ভারী কফিনটা খুলতে শুরু করে। কফিনটা খুলে সেই মহিলা ধীরে ধীরে আলো হাতে কফিনের দিকে এগোয়। তার হাত কাঁপছে, জোরে জোরে নিঃশ্বাসের শব্দ। কফিনের ভেতরে সোজা হয়ে একটা শরীর পড়ে আছে। পুরো শরীরটা কাপড় দিয়ে জড়ানো। ব্যান্ডেজগুলো এক এক জায়গায় শুকনো চিরে গেছে। এটা একটা মমি। লোকটা ঢোক গিলে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, ও কি জেগে আছে? মহিলাটা মাথা নেড়ে বলে না, কিন্তু পর মুহূর্তে সেই মমিটার দিকে তাকালে মমিটা এক ঝটকায় মাথা তুলে এগিয়ে আসে। মহিলা ভয়ে চিৎকার করে মাটিতে পড়ে যায় এবং ওই লোকটার গলা ভেদ করে ওই মমিটা নামানোর মেশিনের লোহাটা ঢুকে যায়। লোকটা তখনই মারা যায়। দৃশ্য পাল্টায়। দেখা যায় এনার নাম চার্লি ক্যানন। পেশায় একজন টিভি রিপোর্টার। মিশরের কায়রো শহরে তার মেয়ে ক্যাটি, ছেলে সেবাস্টিয়ান এবং তার প্রেগনেন্ট স্ত্রী লারিসা, যে কিনা পেশায় একজন নার্স। ক্যাটি তার পুতুল নিয়ে বাগানে বসে খেলা করতে চলে যায়। সে মন দিয়ে খেলছিল, এমন সময় দেখা যায় পেছন থেকে কেউ একটা ওকেই দেখছে। মহিলাটার আওয়াজ শোনা যায়, হ্যালো ক্যাটি। মুখটা দেখা যাচ্ছে না। ক্যাটি সাড়া দেয়, কে, লায়লা? মহিলাটা উত্তর দেয়, আমি লায়লা নয়, লায়লার মা। ক্যাটি জানতে চায়, আজকে লায়লা আসেনি কেন? মহিলাটা বলে, আজ ওর শরীর খারাপ তাই আসতে পারেনি, কিন্তু ও আমাকে পাঠিয়েছে। ও তো তোমার সবথেকে প্রিয় বন্ধু। ও কি আমার ব্যাপারে তোমাকে কিছু বলেছে? মহিলাটার মুখ দেখে বোঝা যায় এটা হলো সেই মহিলা যাকে মুভির শুরুতে দেখা গেছিল। ক্যাটি বলে, হ্যাঁ, লায়লা আমাকে বলেছিল আপনি নাকি খুব ভালো জাদু করতে পারেন। মহিলাটা বলে, আমার জাদু দেখতে চাও তুমি? ওদিকে দেখা যায় ঘরের ভেতরে ক্যাটির বাবা চার্লির চোখ পড়ে ক্যাটির খেলনার ঘরে একটা চকলেটের প্যাকেটের ওপর। ঘরের দরজা খুলতেই সেখানে একই ধরনের অনেকগুলো চকলেটের প্যাকেট দেখতে চায়। চার্লি লারিসাকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি কি ক্যাটিকে এই চকলেটগুলো কিনে দিয়েছিলে? লারিসা বলে, না তো, আমি কোনো চকলেট কিনে দিইনি। ওদিকে দেখা যায় মহিলাটা ক্যাটির সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছে এবং মহিলাটা একটা মিষ্টি আপেল বের করে ক্যাটির দিকে হাত বাড়িয়ে বলে, এটা খাও, খুবই মিষ্টি। ওদিকে চার্লি বুঝতে পারে যে কিছুটা একটা গড়বড় আছে। এতগুলো চকলেট তার মেয়েকে কে দিচ্ছে? সে তাড়াতাড়ি সেবাস্টিয়ানকে জিজ্ঞেস করে। সেবাস্টিয়ান বলে, ক্যাটির একটা বান্ধবী আছে, সেই চকলেটগুলো ক্যাটিকে দেয়। ওদিকে দেখা যায় ক্যাটি আপেলটা নিয়ে নেয় এবং মহিলাটা হঠাৎ করে বলে, আশা করছি তুমি আমাকে ক্ষমা করবে। ক্যাটি জিজ্ঞেস করে, কিন্তু কিসের জন্য ক্ষমা করব? মহিলাটা কেমন যেন মন্ত্র পড়তে শুরু করে জোরে জোরে এবং দেখা যায় ক্যাটির হাতের আপেলটা থেকে কেমন একটা আরশোলার মতো দেখতে পোকা বেরিয়ে সোজা ক্যাটির মুখে ঢুকে পড়ে।
কেটির গলায় হাত, চোখে মুখে কষ্ট, মহিলাটা মন্ত্র পড়েই যাচ্ছে। কেটি ছটফট করতে থাকে। চার্লি দৌড়ে গার্ডেনের কাছে আসে, কিন্তু কেটি নেই। গাছের ডাল সরিয়ে দেখে কেটির খেলনার বাক্সটা পড়ে আছে এবং পাশে একটা আপেল। সে দেখে বেড়ার নেটটা কাটা। নেট দিয়ে বাইরে বেরিয়ে এসে কেটি কেটি বলে চিৎকার করতে থাকে এবং অদ্ভুতভাবেই রাস্তার মধ্যে বালির ঝড় শুরু হয়ে যায়। চার্লি পেছন ফিরতেই দেখে একজন বোরখা পরা মহিলা তার মেয়েকে কোলে করে নিয়ে পালাচ্ছে। চার্লি দৌড়ে পিছু না চিৎকার করতে থাকে, কিন্তু বালির ঝড় এতটাই তীব্র সে আর পিছু করতে পারে না। তবুও সে প্রাণপণে দৌড়তে থাকে। দেখতে দেখতেই পুরো আকাশটাই বালির ঝড়ে ঢেকে যায়। সূর্যটাও যেন ঢেকে গেছে। মহিলাটা উধাও। দৃশ্য বদলায়। এনার নাম অফিসার জ্যাকি। মিসিং ডিপার্টমেন্টে নতুন জয়েন করেছে। মিসিং ডিপার্টমেন্ট অর্থাৎ হারিয়ে যাওয়া মানুষদেরকে খুঁজে বের করে যে ডিপার্টমেন্ট। চার্লি এবং তার স্ত্রী কমপ্লেন লেখাতে এসেছে তাদের মেয়ের। কেটির ফটো দেখায় এবং বাড়িতে যা যা ঘটেছে সবকিছু বলে। সিনিয়র ইনভেস্টিগেশন অফিসার উল্টো চার্লির ওপরই দোষ দেয়। সে বলতে থাকে হয়তো এই দম্পতি নিজেই নিজের মেয়েকে খুন করেছে এবং রিপোর্ট লেখাতে এসেছে। এসব তো চারদিকে অনেক ঘটছে। চার্লি প্রচণ্ড রেগে যায়। দৃশ্য আবার পাল্টায়। 8 বছর কেটে গেছে ওই ঘটনার। কেটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি এবং তারা এখন লারিসার মায়ের বাড়িতে থাকে। কেটি হারিয়ে যাওয়ার পর তার একটা ছোট্ট বোন হয়, কারণ তখন লারিসা প্রেগনেন্ট ছিল। তার নাম হলো মড। সেবাস্টিয়ান বড় হয়ে গেছে। দৃশ্য আবার পাল্টায়। ইজিপ্টের কোনো একটা জায়গায় একটা ছেলে সাইকেল নিয়ে ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল। তার সাইকেলে চেন পড়ে যাওয়ায় সাইকেলটা থেকে সে নেমে চেন ঠিক করছে, এমন সময় দেখা যায় পেছন থেকে একটা প্লেন ক্র্যাশ হচ্ছে। একটা বিশাল আওয়াজ। ছেলেটা পেছনে ফিরে তাকায় এবং যেখানে প্লেনটা ক্র্যাশ হয়েছে সেখানে চলে যায়। চারদিকটা বিধ্বস্ত ভাঙা প্লেনের পাশে একজনের রক্ত মাখা লাশ এবং ওপর থেকে টপ টপ করে রক্ত পড়ছে। ওপরে তাকালে দেখা যায় আরেকটা মৃতদেহ। ছেলেটা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে এবং এক জায়গায় গিয়ে ছেলেটা পড়ে যায়। উঠে তাকাতেই সামনে ওই ভয়ঙ্কর কফিনটা দেখতে পায়। কফিনটাকে এক্সামিন করার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। কফিনটা দেখে ফরেন্সিক ডিপার্টমেন্টের সবাই অবাক হয়ে যায়। এরকম কফিন ওরা কখনো এর আগে দেখেনি। তারা আরও অবাক হয় এটা শুনে যে কফিনটা তো প্লেনের ভেতরেই ছিল, কিন্তু এত বড় অ্যাক্সিডেন্টের পর কফিনটার গায়ে একটা ছোট্ট স্ক্র্যাচও নেই। কফিনটা খোলা হয়। ভেতরে একটা মমি, পুরনো কাপড়ে জড়ানো। কাপড়ের টুকরোটা সরাতেই দেখা যায় হাতের আঙুলগুলো শুকিয়ে গেছে, বড় বড় নখ। আরেকটা কাপড়ের টুকরো সরাতেই মমির পুরো মুখটা দেখে ডাক্তার এবং অ্যাসিস্ট্যান্ট আতকে ওঠে। মমিটা জীবিত হয়ে নিঃশ্বাস নিতে শুরু করে এবং যখন মুখ খোলে, মুখ দিয়ে ওই যে আরশোলার মতো ওরকম একটা পোকা বেরিয়ে যায় এবং সাথে সাথে কফিন বন্দি মেয়েটা ভয়ঙ্কর চিৎকার করে হাত পা ছুটতে থাকে। ওদিকে দেখা যায় চার্লি তার পরিবারকে নিয়ে ফ্যামিলি টাইম কাটানোর জন্য ঘুরতে গেছে। হঠাৎ করে চার্লির কাছে একটা ফোন আসে। ফোনের ওপাশ থেকে জানানো হয় কায়রো থেকে এক পুলিশ অফিসার কথা বলছে এবং পুলিশ জানায় আপনার মেয়ে কেটিকে আমরা খুঁজে পেয়েছি। কেটি জীবিত আছে। এত বছর পর আজকে 8 বছর হয়ে গেছে। তাদের মেয়ে জীবিত থাকবে এটা তারা ভাবতেও পারেনি। এই কথা শুনে তাদের চোখে খুশির জলে ভরে ওঠে। এক ফোঁটাও সময় নষ্ট না করে তারা কায়রোতে আসে নিজেদের মেয়েকে নিতে। কিন্তু তারা যখন কেটির মুখোমুখি হয় তারা দেখতে পায় যে মেয়েটা বসে আছে সেই মেয়েটা কেটির থেকে অনেক আলাদা। কেমন চুপচাপ, ফ্যাকাশে, চোখ দুটো অদ্ভুতভাবে স্থির, পায়ের নখ বড় এবং বাঁকানো, হাতটাও বেঁকে আছে, মুখে আঁচড়ের দাগ, চামড়া কুঁচকে গেছে। সত্যি কেটি তো? লারিসা এত বছর পর মেয়েকে এই অবস্থায় দেখে চোখের জলে মেয়েকে জড়িয়ে ধরে। ডাক্তার বলে কেটির চামড়া খুব বাজেভাবে খারাপ হয়ে গেছে। সময় মতো প্রোটিন আর সূর্যের আলো যদি না পায় তখন মানুষের চামড়া এরকম হয়। কেটিকে তাহলে কোথায় রাখা হয়েছিল? যাই হোক, ডাক্তার আরও বলে যে বারবার সে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, নিজেকে সামলাতে পারে না, মাঝে মাঝে খিঁচুনি দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে বিশাল বড় একটা কিছু হয়েছে তার সঙ্গে এত বছর ধরে। অফিসার যাকে কিছু ফটোগ্রাফস দেখায়। সে বলে আগ্নেয়গিরির পাথর দিয়ে তৈরি হওয়া একটা কফিন পেয়েছি আমরা। প্লেনের মধ্যে ছিল। প্লেন ক্র্যাশ হওয়ার সময় কেটি 3000 বছরের পুরনোই কফিনটার মধ্যে ছিল, জ্যান্ত অবস্থায়। অত উঁচু থেকে পড়েছে কফিনটা, তবুও ওর কিছু হয়নি। চার্লি জিজ্ঞেস করে আমাদের মেয়ে একটা এত বছর পুরনো কফিনের মধ্যে কি করে পৌঁছলো? অফিসার বলে অনেক সময় ঐতিহাসিক জিনিস চুরি করে মানুষ বিভিন্ন জায়গায় পাচার করে। হতে পারে ওরকমই একটা কফিনের মধ্যে আপনার মেয়েকে লুকিয়ে কেউ পাচার করার চেষ্টা করছিল। আমরা তদন্ত করছি। যাই হোক, মেক্সিকোতে নিজেদের বাড়িতে চার্লি কেটিকে নিয়ে আসে। কেটিকে দেখে সবাই অবাক হয়ে যায়। এ কেমন চেহারা! কেটি সারা অঙ্গ ঢাকা, হাতে পায়ে মোজা পরানো। একটা হুইল চেয়ারে করে কেটির ঘরের দিকে নিয়ে যাওয়া হয়। কেটির বোন মড কেটিকে বলে তুমি যখন ছিলে না, হারিয়ে গেছিলে,
তখন আমি জন্ম নিয়েছিলাম। আমার তোমাকে দেখার অনেক ইচ্ছে ছিল। এভাবে অনেক কথাবার্তা বলছিল, কিন্তু লক্ষ্য করা যায় কেটির ধ্যান কিন্তু তার বোনের দিকে ছিল না। অন্য পাশে দাঁড়ানো তার দিদার দিকে ছিল, কারণ তার দিদা ঈশ্বরের নাম নিচ্ছিল। কেটির সেটা পছন্দ হচ্ছিল না। সে ভয়ঙ্করভাবে তার দিদার দিকে তাকায় এবং ঈশ্বরের নাম নেওয়া শেষ হওয়ার সাথে সাথে কেটি হঠাৎ করে উঠে মাথা দিয়ে তার দিদাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার শরীর বেঁকে যায়। কর্মর একটা আওয়াজ এবং কেমন যেন গুনগুন শব্দে মন্ত্র পড়া শব্দ। বেডের মধ্যে ছটফট করতে করতে প্রচণ্ড চিৎকার করতে থাকে। চার্লি ওর হাত দুটো ধরে। মেরিসা ওকে একটা ইঞ্জেকশন দিয়ে শান্ত করে। দূরে দাঁড়িয়ে মড ভয়ে কাঁপছিল। চার্লির কাছে কিন্তু তার মেয়ের ওইভাবে হারিয়ে যাওয়া এবং এত বছর পরে ফিরে আসা এবং তার মেয়ের যেরকম অবস্থা হয়েছে সমস্ত কিছু কিন্তু নর্মাল লাগছিল না। নর্মাল লাগার কথাও নয়। সে বিভিন্ন প্রমাণ এবং ফটোগ্রাফ জোগাড় করে ভালো করে খুঁটিয়ে দেখতে থাকে তার সাথে কি হয়েছে। এই 8 বছর তার মেয়ে কোথায় ছিল, কেন এরকম আচরণ করছে। রাতের বেলায় মডের ঘুম ভেঙে যায় কিছু একটা চলার শব্দে। সে তার দাদাকে ডাকে। তার দাদা বলে ও কিছু নয়। দেখা যায় ভয়ানক আওয়াজটা আসছিল ঘরের দেওয়ালের ওই প্রান্ত থেকে। সেবাস্টিয়ান ভয়ে ভয়ে 1-2 পা করে সামনে এগিয়ে যেতে থাকে। দরজাটায় কেউ যেন ধপধপ করে পেটাচ্ছে। তখনই চার্লিরা দরজা খুলে ভেতরে ঢোকে এবং সেবাস্টিয়ান ভয়ে ভয়ে বলে, দেওয়ালের ওদিকে কেউ আছে বাবা। দেওয়ালের মধ্যে থাকা সুড়ঙ্গের দরজা খুলে ভেতরের দিকে তাকায় ল্যারিসা ও চার্লি। চারপাশে শান্ত, কোনো আওয়াজ নেই। হঠাৎ কেউ যেন দৌড়ে পালালো সেখান থেকে। ভয়ে বুক কেঁপে ওঠে ল্যারিসার। সাহস জুগিয়ে অন্ধকার সুড়ঙ্গের মধ্যে একটা টর্চ নিয়ে ঢোকে ল্যারিসা। অন্ধকার ভেদ করে টর্চের আলো গিয়ে পড়ে কোনো এক কোণায়, যেখানে দেখা যায় কিছু একটা বসে কচমচ করে খাচ্ছে। কে ওখানে? ল্যারিসা চিৎকার করে। কচমচ আওয়াজটা বন্ধ হয়ে যায়। মা বলে, কেটি, ওখানে কি তুমি? গঙ্গানোর আওয়াজ আসতে থাকে, একই সাথে মন্ত্র পড়ার। হঠাৎ এক লাফে সেই জিপটা সেখান থেকে পালিয়ে যায়। লেরিসাও টর্চ হাতে ওর পেছনে দৌড়তে থাকে ধরার জন্য। বাইরে থেকে চার্লি দৌড়ানোর আওয়াজ পেয়ে অন্য পাশে ধরার জন্য সেও ছোটে। লেরিসা তাকে কিছুতেই ধরতে পারছিল না। কিছুক্ষণ বাদে তারা দেখতে পায় দেওয়ালে একটা কাঁকড়া বিছে এবং সেই কাঁকড়া বিছেটাকে একটা হাত এসে নিয়ে নেয়। এরপর এক ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। কেটি এক কোণায় বসে আছে এবং কেটি সেই কাঁকড়া বিছেটাকে ভয়ানকভাবে চিবিয়ে জ্যান্ত খাচ্ছে। চার্লি আর লেরিসা থ হয়ে যায়, বড় বড় চোখে তাকিয়ে থাকে। লেরিসা এসে কেটির মুখে হাত ঢুকিয়ে সেই কাঁকড়া বিছেটাকে বের করে দেয়। এরপর কেটি বমি করে অজ্ঞান হয়ে যায়। যাই হোক, সেদিনকার রাত ওভাবেই কেটে যায়। পরের দিন সকালে চার্লি যখন তার ছেলে মেয়েকে স্কুলে ছাড়তে যায়, তাদের বাড়ির সামনে অদ্ভুতভাবে কিছু নেকড়ে বাঘের মতো জন্তু ঘোরাফেরা করছিল। কিছুক্ষণ পর লেরিসা আর তার মা কেটিকে পরিষ্কার করছিল, চুল আছড়ে দিচ্ছিল, নখ কাটছিল। ঘরে ফিরে চার্লি দেওয়ালের ভেতরে সুড়ঙ্গ দরজা তালা লাগিয়ে দেয়, কিন্তু একটা পচা গন্ধ আসছিল সুড়ঙ্গের মধ্য থেকে। কোত্থেকে আসছে? কার্পেট উঠিয়ে দেখে রক্ত, পচা রক্ত। এত রক্ত কি করে এলো? ওদিকে কেটিকে ওর দিদা গল্প শোনাচ্ছিল এবং কেটির একটা নখ কাটতে গিয়ে লেরিসা একটু জোরে চাপ দিতেই নখ শুদ্ধ পায়ের পুরো চামড়া মাংস শুদ্ধ উঠে আসে। রক্ত এসে লেরিসার গায়ে পড়ে। কেটি প্রচণ্ড রেগে নিচের দিকে তাকায়, তারপরে জোরে একটা আওয়াজ করে। চার্লি দৌড়ে গিয়ে দেখে কেটি তার চেয়ারে নেই আর তার শাশুড়ি এবং ল্যারিসা নিচে পড়ে আছে। ল্যারিসা চিৎকার করে বলে, চার্লি, ওকে খোঁজো, ও কোথায় যেন চলে গেল। চার্লি দৌড়ে ঘরে যায় খোঁজার জন্য, কিন্তু কোথাও কেটিকে খুঁজে পায় না। চার্লি ওপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখে এক কোণার মধ্যে কেটি আবারও কচমচ শব্দ করছে, কিন্তু একটু পরেই দেখে সে দরজা দিয়ে আবারও পালিয়ে গেছে। কিছুক্ষণ পর একটা আওয়াজ পেয়ে চার্লি ভয়ে পেছনে চলে আসে। দেখা যায় কেটি একটা লোহার রড দিয়ে নিজের পাটাকে খুঁড়ছে। ভয়ঙ্কর দৃশ্য দেখে চার্লি সেখানেই ফ্রিজ হয়ে যায়। লেরিসা কেটির পায়ে ব্যান্ডেজ বেঁধে দেয়। কেটি ওর দাঁতগুলো দিয়ে কটকট করে আওয়াজ করে যাচ্ছিল। চার্লি বলে, আমার মনে হয় কেটিকে অন্য কোথাও রেখে আসলে ভালো হয়। লেরিসা চার্লির উপর রেগে যায়। সে বলে, আমার মেয়ে যেমনই হোক আমার কাছেই থাকবে। ওদিকে চার্লি হুইল চেয়ারটা সোজা করতে গিয়ে দেখে কেটির চামড়া ঝুলছে সেখানে এবং চার্লি সেখানে অদ্ভুত কিছু দেখতে পায়। চার্লি চামড়াগুলোকে আলাদা করতে থাকে এবং ভয়ঙ্কর বিষয় হলো প্রতিটা চামড়ার মধ্যে প্রাচীন কোনো একটা অজানা ভাষায় কিছু লেখা আছে। কি লেখা আছে? চার্লি একজন আর্কিওলজির প্রফেসরের কাছে যায়, যিনি মাটি খুঁড়ে পুরনো জিনিস বের করেন, যেমন পুরনো মূর্তি, প্রাচীন শহরের ধ্বংসাবশেষ, এসবের ওপর রিসার্চ করেন। চার্লি ওনাকে লেখাটা দেখান। উনি বলেন, এই লেখাটা হাইরাটিক ভাষায় লেখা। প্রাচীন মিশরে, মানে বহু বহু বছর আগে এই ধরনের লেখার পদ্ধতি চালু ছিল।
আর এই লেখা এতটাই পুরনো যে যীশু খ্রিস্ট জন্মেরও 300 বছর আগের লেখা এই লেখা। চার্লি ওনাকে রিকোয়েস্ট করে, এই লেখাটা কি আছে উদ্ধার করে দিতে পারবেন? তাহলে হয়তো আমার মেয়েটাকে বাঁচাতে পারবো। দৃশ্য বদলায়। কেটি বেডে শুয়েছিল, চার্লি পাহারা দিচ্ছিল। কেটি দাঁত দিয়ে কটকট করে আওয়াজ করছিল। চার্লির কান হঠাৎ করে সজাগ হয়ে যায়। চার্লি বুঝতে পারে এটা হলো মোর্স কোড। মোর্স কোড হলো এমন একটা গেম যেটা চার্লি তার মেয়েকে শিখিয়েছিল, যেখানে ডট এবং ড্যাশ ব্যবহার করে অক্ষর, সংখ্যা ইত্যাদি চিহ্ন প্রকাশ করা হয়। মানে বলতে পারো এক ধরনের কোড ল্যাঙ্গুয়েজ। চার্লি হঠাৎ করেই মাথায় আসে হয়তো তার মেয়ে তাকে কোড ল্যাঙ্গুয়েজে কিছু বলার চেষ্টা করছে। চার্লি কেটির বাক্স থেকে মোর্স কোডের কাগজটা বের করে নিয়ে আসে এবং লিখতে থাকে। ওই কটকট আওয়াজগুলো যেভাবে করছে সেই অনুযায়ী সে লিখতে থাকে এবং লেখার পর একটা ওয়ার্ড সামনে আসে, একটা শব্দ। কি শব্দ? লায়লা। চার্লি অফিসার জ্যাকিকে কল করে। সে বলে, আমি একটা সূত্র পেয়েছি, একটা নাম পেয়েছি, লায়লা। জ্যাকি জিজ্ঞেস করে, পুরো নাম কি? ইজিপ্টে তো লায়লা নামের অনেক মেয়ে আছে। চার্লি বলে, আমার কাছে এই নামটা ছাড়ার কিছুই নেই। এরপর চার্লি একটা পুরনো বাক্স খোলে যাতে এতদিনের সমস্ত চিঠি ছিল। একের পর এক সব চিঠি দেখতে থাকে। কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, কোথাও কি লায়লা নামটা আছে। ওদিকে দেখা যায় মড একা একা ওয়াশরুমে যায়। কে যেন ওকে দূর থেকে দেখছিল। ওয়াশরুম থেকে বেরিয়ে মড কারো গানের গলা শুনতে পায়। গানটা শুনতে কেমন অশুভ মনে হচ্ছিল। মড ভাবে তার মা হয়তো কেটির ঘরে গান করে কেটিকে ঘুম পাড়াচ্ছে। মড কেটির ঘরের সামনে গিয়ে দরজায় কান দেয়। দরজার ওপাশে কেটি হঠাৎ মাথাটা ধপ করে নিচে দেয় আর মডের পায়ের আঙ্গুলে আঙুল দিয়ে বোলায়। মড ভয় পেয়ে পালাতে থাকে, কিন্তু পালাতে পারে না। কেটি কেমন বিড়বিড় করে একটা মন্ত্র পড়া শুরু করে। মড হাওয়ায় ভাসতে থাকে। লাইটগুলো অন অফ হতে থাকে। মডের চোখ মুখ পাল্টে যায়। ওদিকে চার্লির হাতে এমন একটা চিঠি পড়ে যেটাতে চকলেট আঁকা। ওতে লেখা, তুমি ক্যাডবেরির থেকেও বেশি মিষ্টি। আমি চাইনি কেটির সঙ্গে এটা হোক। কেটি আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ইতি, লায়লা খালি। চার্লি তাড়াতাড়ি অফিসার জাকিকে ফ্যাক্স করে চিঠিটা পাঠিয়ে দেয়। অফিসার জাকি ইন্টারনেট থেকে লায়লা খালির অ্যাড্রেস পেয়ে যায়। কম্পিউটারের লোকেশন দেখার সময় একটা সবুজ জায়গা চোখে পড়ে। যাকে জিজ্ঞাসা করে, এটা কি? লোকটা বলে, এটা একটা ফলের বাগান। কিন্তু অবাক ব্যাপার হলো, মরুভূমিতে এই ধরনের ফলের বাগান থাকার তো কথা নয়। এটা শুনে জ্যাকি সেখান থেকে দৌড়ে তার ক্যাবিনে আসে এবং পুরনো ফাইলগুলো ঘাঁটতে থাকে। সেখানেও এমনই ফলের বাগান দেখা গিয়েছিল। ওদিকে চার্লি আর্কিওলজির প্রফেসরের সঙ্গে দেখা করতে যায়। উনি প্রথমে একটা টেপ রেকর্ড শোনান। ধীরে ধীরে একটা ভাঙা কর্কশ কণ্ঠ শোনা যায়। ওখানে কাউকে বলতে শোনা যায়, নাসমেরিয়ান জীবন্ত মানুষদের মধ্যে ছায়ার মতো ঘুরত। ওর মজা লাগতো মায়ের হাতে বাচ্চাকে কবর দেওয়া দেখে, পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। প্রথমে পরিবার, তারপরে পুরো একটা বংশ শেষ করে দিত। ও একটা মহামারীর মতো একজনের থেকে আরেকজনের মধ্যে ঢুকে যেত। এই সময়তে পুরো গ্রাম ধ্বংস হয়ে যেত, কিন্তু কেউই বুঝতে পারত না যে সব কি থেকে হচ্ছে। ও ছিল এক ভয়ঙ্কর শয়তান, এক অতৃপ্ত আত্মা। কিন্তু বহু বছর বাদে ধীরে ধীরে ওর প্রভাব কমতে শুরু করে। টেপ রেকর্ডারটা থামিয়ে প্রফেসর বলে, তুমি যে লেখাটা আমাকে দিয়েছিলে ওটা শুধুমাত্র একটা লেখা নয়, ওটা একটা মন্ত্র যেটা নাসমারিনির থেকে মানুষকে রক্ষা করার জন্য লেখা হয়েছিল। চার্লি বুঝতে পারে তার মেয়ের কোনো সাধারণ অসুখ হয়নি। তার মেয়ে কেটির শরীরে কেউ কবজা করেছে। এবার পালা তার মেয়েকে সেই শয়তানের হাত থেকে রক্ষা করার। ও কি পারবে? ওদিকে দেখা যায় মড স্কুলে গিয়ে অদ্ভুত আচরণ করছিল। ওদিকে অফিসার জাকি ইজিপ্টে পৌঁছে যায়। মুভির শুরুতে যে বাড়িটা দেখানো হয়েছিল সেখানে চলে যায়। নক করে, কিন্তু কারো সাড়া নেই। দরজা খুলে ভেতরে ঢোকে, কেউ নেই। খুঁজতে খুঁজতে ওই লোকানো সুড়ঙ্গটার মধ্যে ঢোকে এবং খেয়াল করে একটা কফিনের চিহ্ন। জাকি সেখান থেকে ঘরে ফেরে এবং দেখে কেউ একজন এসেছে। তারপরেই একটা মহিলা চাকু নিয়ে ছুটে আসে। জ্যাকি গুলি চালায় আর ওই মহিলাটার বুকে লাগে। তখনই বাড়ির বাইরে আরেকটা মেয়েকে দেখা যায়। সে দৌড়ে পালাতে থাকে সেখান থেকে। জ্যাকি ওর পিছু নিয়ে ধরে ফেলে। জ্যাকি জানতে পারে এই মেয়েটাই হলো লায়লা খালি। ওদিকে মেক্সিকোতে কেটির পাশে বসে তার দিদা ঈশ্বরের মন্ত্র জপ করছিল। সে যখন কেটির কপালে হাত ঠেকায়, কেটি সঙ্গে সঙ্গে ভয়ঙ্করভাবে তার দিদার হাত কামড়ে ধরে আর এক লাফে তার দিদার ওপরে ওঠে। দিদা পালাতে গেলে দরজা বন্ধ হয়ে যায়। পেছন ঘুরতেই কেটি ওর দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসতে থাকে। সে মন্ত্র বলে ওই জপের মালাটা দিয়ে তার দিদার গলায় পেঁচিয়ে দেয়। দিদা হাওয়ায় ভাসছিল।
এবং সে তার দিদাকে ওপর থেকে নিচে ফেলে দেয় চার্লির গাড়ির ওপরে। গাড়ির মধ্যে মড হাসছিল। তার দিদার দেহটা কয়েকটা নেকড়ে বাঘ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। ল্যারিসা তার মায়ের এই ভয়াবহ দৃশ্য দেখে কষ্টে ভেঙে পড়ে। ওদিকে ইজিপ্টে জ্যাকি কেটি নামের একটা টেপ রেকর্ডিং চালায়। সেই টেপ রেকর্ডিংয়ে সে এমন কিছু দেখে যা সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। এরপর লেলাকে জিজ্ঞেস করে, কি চলছে সব? ওই টেপের মধ্যে কি দেখানো হচ্ছে? লেলা জিভ বার করতেই দেখা যায় ওর জিভটা কাটা। আসলে লেলার মা, মানে ওই মহিলাটা, লেলার জিভ কেটে দিয়েছে। লেলা একটা কলম চায় যাতে সে লিখে জানাতে পারে যে কি হয়েছে। জ্যাকি সমস্ত সত্যিটা পড়ার পর চার্লিকে কল করে, তবে চার্লির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে না। মেক্সিকোতে ল্যারিসার মায়ের শোকসভা চলছিল। বাড়ি ভর্তি লোক। ক্যাটিকে ঘরে আটকা রাখা হয়েছিল, চার্লি পাহারা দিচ্ছিল। সেবাস্টিয়ান এসে চার্লিকে ল্যারিসার কাছে নিচে যেতে বলে। সে বলে, ততক্ষণ আমি এখানে আছি। ল্যারিসা অবশেষে বুঝতে পেরেছে তার মেয়ের শরীরে অন্য কেউ বাস করে আছে। সে চার্লিকে বলে, তুমি ঠিকই বলেছিলে, কেটিকে অন্য কোথাও পাঠিয়ে দিই। ওপরে কেটির ঘর থেকে ঠক ঠক আওয়াজ পেয়ে তার ভাই দরজায় কান পাতে। কেটি ওকে দরজা খুলে দিতে বলে। সেবাস্টিয়ান ভয় পেয়ে নিজের ঘরে গিয়ে হেডফোন কানে নেয়, কিন্তু হেডফোনেও গানের বদলে কেটির আওয়াজই ভেসে আসতে থাকে। এদিকে মড ওপর দিকে তাকিয়ে একটা একটা করে দাঁত ভেঙে ফেলে। সব দাঁত ভাঙার পরে ওপরে তাকালে সেখান থেকে কেটি মুখ বাড়ায়। এক ভয়ানক হাসি মডও হাসে। এটা যেন এক ইঙ্গিত, চলো এবার মৃত্যুর খেলা শুরু করি। মড ওর দিদার মৃত শরীরের কাছে গিয়ে একটা সুতোর মতো কিছু টান দেয়। তারপরে মা বাবার সামনে গিয়ে মুখটা তুলে হাসতেই বড় বড় তীক্ষ্ণ দাঁত। আর ওদিকে কেটি হাত পা বেঁকিয়ে ছাদের দেওয়াল ভেদ করে হামাগুড়ি দেওয়ার মতো হাঁটছিল। মড হঠাৎ করে একটা লোকের উপরে আক্রমণ করে দেয়, আর কেটি ওর দিদার কফিনে ঝাঁপ দিয়ে পড়ে। কফিনটা নড়তে থাকে। ল্যারিসা এগিয়ে গিয়ে দেখে কেটি তার মায়ের গলা কামড়ে ছিঁড়ে খাচ্ছে। ল্যারিসা কেটির হাত ধরে টান দেয়। কেটি ঘৃণ্যভাবে চেটে চেটে রক্ত খেতে থাকে বাইরে এসে। দৃশ্য বদলায়। কিছুক্ষণ পর কেটিকে একটা চেয়ারে হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছে। কেটি মুখ থেকে বিকট আওয়াজ করছে আর মাথা ঘোরাচ্ছে। ওদিকে সেবাস্টিয়ানও কেটির বসে। সে কপালে বাড়ি মারছে আর রক্ত বেরোচ্ছে। সে হাসছে। কেটির সামনে চার্লি বসে আছে। হঠাৎ কেটি পুরো চেয়ারটাকে নিয়ে হাওয়ায় ওপরে উঠছে আর নামছে। চার্লি ভয় পেয়ে যায়। বাইরে ডোরবেল বাজে। ল্যারিসা দরজা খুলে দেখে অফিসার জ্যাকি। জ্যাকি ল্যারিসা এবং চার্লির সামনে ওই টেপ রেকর্ডটা চালু করে এবং বলে, এই মহিলাটাই আপনাদের মেয়েকে কিডন্যাপ করেছিল। ইজিপ্টে সেই মহিলাটা রেকর্ডের মধ্যে বলছে, অশুভ সংকেত আসতে শুরু হয়েছে। আমরা এখানে সবাই ৮২ নম্বর মমি বানানোর নিয়ম পালন করতে যাচ্ছি। আমি এই নিয়মটা পালন করছি যাতে আমার পরিবার সুরক্ষিত থাকে আর নাসমেরিনের নাগালের থেকে দূরে থাকে। এই নিয়মে কম বয়সে শরীর সব থেকে ভালো। সে বহুদিন ওই শরীরে থাকতে পারে। এবং সুড়ঙ্গের মধ্যে কেটিকে কফিনে থাকা মমির ওপরে হাত পা বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। তারপর মহিলাটা আত্মা ট্রান্সফার করার মন্ত্র উচ্চারণ করতে থাকে। মমিটা জেগে ওঠে। মমির মধ্যে থাকা শয়তানি আত্মা ভয়ানকভাবে কেটির দেহে প্রবেশ করে। একে একে আগের মমির থেকে মন্ত্র লেখা পুরনো কাপড় তুলে কেটির গায়ে লাগানো হয় যাতে শয়তান বাইরে বেরোতে না পারে। এবং তারপর কেটিকে সেই কফিনে বন্ধ করে রেখে দেওয়া হয়। বলা ভালো, কেটিকে জীবন্ত মমিতে পরিণত করা হয়। এদিকে চার্লিরা যখন সেই ভিডিওটা দেখছিল, কেটি সেবাস্টিয়ানকে বশ করে ওকে দিয়ে গায়ের সমস্ত মন্ত্রের পুরনো কাপড়গুলো খুলতে শুরু করে। কেটি আর এদিকে সমস্ত শক্তি দিয়ে কেটির মধ্যেকার শয়তান সম্পূর্ণ জেগে উঠেছে। কেটির ঘর থেকে বিকট শব্দ হচ্ছে। ল্যারিসা কাঁপা কাঁপা হাতে ঘরের দরজা খুলছিল। নিচে কফিনের মধ্য থেকে কেউ চোখ বড় বড় করে দেখছিল। এক বিশাল বালির ঝড়, যেটা কিনা মুভির প্রথমে দেখানো হয়েছিল, সেরকমই একটা ঝড় ওই বাড়ির দিকে ধেয়ে আসছিল। কেটি ভেতরে ভেতরে ফোপাচ্ছে। একটা আওয়াজ পেয়ে মাথা ঘোরালে দেখে তার শাশুড়ি ঘৃণ্যভাবে খাচ্ছে আর চার্লির দিকে তাকিয়ে হাসছে। ওপরের আওয়াজ পেয়ে চার্লি ঘরে গিয়ে দেখে কেটি হাওয়ায় ভাসছে এবং দৌড়ে এসে চার্লির মুখের মাংস সে খাবলা দিয়ে তুলে নিয়ে খায়। জ্যাকি ছাড়াতে যায়, কেটি ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ল্যারিসা ঘর থেকে চাকু আনতে গেলে সেখানে তার ছেলে, সে হাসছিল, হাতে ব্যাট ছিল। ল্যারিসার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সে দেখে ওপরে দাঁড়িয়ে আছে কেটির মৃত দিদা। চার্লিও রক্তাক্ত, আর দূরে শুয়ে কেটির মধ্যেকার শয়তান ভয়ঙ্কর আওয়াজে বলছিল,
তোমার মেয়ের শরীর আমার খুব পছন্দ। কেটি ভয়ঙ্করভাবে চার্লির দিকে এগিয়ে যায় আর বলে, তুই কোনোদিন তোর মেয়েকে ফিরে পাবি না। ওদিকে দেখা যায় কেটির দিদার মুখ থেকে কাকড়া বিছে বেরোচ্ছে, জ্যাকির মুখে ঢুকে পড়ে। আর ওদিকে লারিসা কোনো মতে ছেলের হাত থেকে বেঁচে দেওয়ালে সুড়ঙ্গ দিয়ে পালাচ্ছে। পেছনে তার ছেলে সেবাস্টিয়ান জ্যাকির মুখে ঢোকা কাকড়া বিছা ওর গলায় ফুটো করে দেয়। জ্যাকি অনেক কষ্টে টেনে বার করে। ওদিকে সেবাস্টিয়ান লোকানো লারিসাকে খুঁজছে। লারিসা পেছন থেকে এসে তার ছেলের ওপরে হামলা করে দেয়। চার্লি জ্যাকিকে জিজ্ঞাসা করে, ওই মহিলাটার বলা মন্ত্র তোমার মনে আছে? জ্যাকি মাথা নেড়ে বলে, হ্যাঁ। ওরা কেটির ঘরে চলে আসে। কেটি এসে চার্লির ওপর ঝাঁপিয়ে পড়ে। জ্যাকি মন্ত্র পড়তে তো যায়, কিন্তু গলা তো ফুটো হয়ে গেছে, কথা বেরোচ্ছে না। সে গলার মধ্যে হাত ঢুকিয়ে বহু কষ্টে মন্ত্র উচ্চারণ করে। কেটি চার্লিকে মারছে, কিন্তু চার্লি ওকে শক্ত করে ধরে আছে। মন্ত্রের জন্য শয়তানের শক্তি কমতে শুরু করে। চার্লি ও স্ত্রীর দিকে তাকিয়ে বলে, আমায় ক্ষমা করে দিও। এবং একটা কালো ধোঁয়ার মতো শক্তি কেটির শরীর থেকে বেরিয়ে ধীরে ধীরে চার্লির মধ্যে ঢুকে পড়ে। সব কিছু এক মুহূর্তে থেমে যায়। বাতাস শান্ত। কেটি ধীরে ধীরে চোখ খোলে আর মা বলে ডাকে। আজকে 8 বছর পর কেটির মুখ থেকে মা ডাক শুনতে পেয়েছে। শয়তান আর নেই কেটির মধ্যে। কেটি ফিরে এসেছে, কিন্তু চার্লি নেই। এই ঘটনার বহু দিন কেটে যায়। ল্যারিসার 3 ছেলে মেয়ে এখন আগের মতো সাধারণ বাচ্চা। ওদিকে দেখা যায় ওই ইজিপশিয়ান মহিলা এখনও জীবিত, ওকে বেঁধে রাখা হয়েছে। ল্যারিসা সেখানে ছদ্মবেশে এসে ওকে একটা ইঞ্জেকশন দেয় আর জিজ্ঞাসা করে, আমার মেয়ে কেটিকে মনে আছে তোমার? ও জিজ্ঞাসা করছিল, তুমি কি একটা জাদু দেখবে? তারপরে এই হুইল চেয়ারে করে জ্যাকি চার্লির মমিকে নিয়ে আসে। মমি ওই মহিলার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দরজা বন্ধ করে দেওয়া হয় আর সেই মন্ত্র উচ্চারণ করার আওয়াজ পাওয়া যায়। তারপরে ভয়ঙ্কর চিৎকার। মানে ওরা চার্লির শরীর থেকে সেই শয়তানকে বের করে ওই মহিলার মধ্যে ঢুকিয়ে দেবে মন্ত্রের সাহায্যে এবং চার্লিকে ফিরিয়ে নিয়ে আসবে। এই মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল লেক রনিনের দ্য মমি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবার। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, চলে এসো, কথা হবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো।